Assalamu alaikum warahmatullah. Dear viewers, I am going to start my PowerPoint presentation in the name of Allah, the most gracious and most merciful. So, আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রামার একটা বিষয় নিয়ে আলোচনা করব। স্কুল কলেজে সিলেবাসে এই গ্রামারটা সেট করা তো আছেই, তাছাড়া জীবনের যে কোনো কম্পিটিশনাল এক্সামে এই টপিকটার উপর প্রশ্ন সেট করা হয়। সো এবং এই টপিকটা জানা থাকলে ইংরেজিতে অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিজ থেকে বানিয়ে লেখা সম্ভব হয়, রাইটিং পারে এক্সপার্ট হওয়া যায়। সো আমি কথা না বাড়িয়ে আজকে টপিকে চলে যাব। সো ফার্স্ট অফ অল I want to welcome you all to our PowerPoint presentation. Yes, আজকের এই PowerPoint presentation is presented by Bahadur Alam, Vice Principal, Ashraf School and College, Shatkania. So, আজকের টপিকে চলে যাচ্ছি আমরা। Yes, our today's topic is the rules of using right forms of verbs. আমরা জানি ভার্বের বিভিন্ন ফর্মস আছে, বিভিন্ন রূপ আছে, যেগুলো বিভিন্ন নামে নামকরণ করা হয়। যেমন ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম, যেটাকে সংক্ষেপ আমরা V1 বলছি সাংকেতিকভাবে। তারপর আসছে ভার্বের পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল, কখনো কখনো প্রেজেন্ট পার্টিসিপল। সো টেন্সের বাইরে গিয়েও মাঝে মধ্যে আমাদেরকে সেন্টেন্সে বিভিন্নভাবে ভার্ব ব্যবহার করতে হয়। সো ভার্বের ব্যবহার করার বিভিন্ন রুলস আছে, ভার্বের বিভিন্ন ফর্মসগুলো ইউজ করার বিভিন্ন রুলস আছে। আজকে আমি এই প্রেজেন্টেশনে 10টা রুলস আলোচনা করব। এভাবে পরবর্তী ক্লাসগুলোতেই বাকি রুলসগুলো আমি পর্যায়ক্রমে আলোচনা করব। সো আমরা আমাদের আলোচনায় চলে যাচ্ছি। প্রথম রুলসে আমরা কি দেখতে পাচ্ছি? ইয়েস, রুল নাম্বার 1 আমাদেরকে বলছে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। আমরা আগের ক্লাসগুলোতে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কি সেটা আমরা আলোচনা করেছি। রুলসটা আমরা সবাই দেখব। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় এবং উক্ত বাক্যটি যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়, তাহলে ভার্বের সাথে এস বা ইএস যোগ হবে। এখানে একটা বিষয় মনে রাখতে হবে, বাক্যটি হতে হবে অবশ্যই অ্যাক্টিভ ভয়েসে। ওকে, তাহলে এখানে কথাগুলো আবার ক্লিয়ার করছি। অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় এবং বাক্যটি যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়, তাহলে আমাদেরকে অবশ্যই ভার্বের সাথে কি যুক্ত করতে হবে? এস বা ইএস। আমরা রুলসটা দুটো উদাহরণ দিয়ে একটু ক্লিয়ার করব। ওকে, তাহলে আমার প্রথম রুলসে প্রথম এক্সাম্পল আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি দ্য বয় গো, ব্রেকেট একটা ভার্ব আছে গো, টু স্কুল রেগুলারলি। তাহলে ভিউয়ার্স, যেহেতু রেগুলারলি শব্দটা এখানে আছে নিয়মিত সে স্কুলে যায়, তাহলে এটা তার অভ্যাসগত কর্ম, ফলে অভ্যাসগত কর্ম হলে বাক্যটি প্রেজেন্ট ইনডেফিনিট হয়। তো এখানে আমার সাবজেক্টকে দ্য বয়, তাহলে দ্য বয় আমার জন্য থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, কারণ আমরা জানি আমি আমরা ফার্স্ট পারসন, তুমি তোমরা সেকেন্ড পারসন, বাকি যা আছে তা সব থার্ড পারসন। তাহলে দ্য বয় থার্ড পারসন এবং এটা সিঙ্গুলার, তাহলে সেক্ষেত্রে প্রেজেন্ট ইনডেফিনিট হওয়ার কারণে আমরা কি করব? গোর সাথে আমাদের কি করতে হবে? ইয়েস, এস অথবা ইএস। তাহলে আমরা আনসারটা একটু দেখে নিই। ইয়েস, তাহলে আনসারে কি আসছে? দ্য বয় গোস টু স্কুল রেগুলারলি। ওকে, এবার আমরা বি নাম্বারে যাচ্ছি। বি নাম্বার এক্সাম্পল আছে দ্য বয় ডাজ নট গো টু স্কুল ডেইলি। তার মানে ছেলেটা প্রতিদিন স্কুলে যায় না। তাহলে এটাও তার অভ্যাসগত কর্ম, সেহেতু এটাও কি হবে? প্রেজেন্ট ইনডেফিনিট। ইয়েস, তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে দ্য বয়। এখন আমরা দেখবো এখানে ভার্বের সাথে আসবে এস যুক্ত হচ্ছে কিনা। দ্য বয় থার্ড পারসন সিঙ্গুলার। আনসারটা আমরা একটু দেখে নিই। আনসারে কি আসছে? দ্য বয় ডাজ নট গো। সারপ্রাইজিংলি এখানে গোর সাথে কিন্তু আসবে যুক্ত হয়নি। কেন যুক্ত হয়নি বুঝতে পারছো নিশ্চয়ই? তার আগে একটা কি আছে? ডাজ নট। ইয়েস, যখন ভার্বের আগে ডাজ নট বসে যাবে তখন আর আমরা চাইলে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়া সত্ত্বেও ভার্বের সাথে আসবে যুক্ত করতে পারবো না। ওকে, তাহলে 1 নম্বর রুলসটা তোমরা নিশ্চয়ই বুঝেছো। ওকে, আমরা এবার 2 নম্বর রুলসে চলে যাচ্ছি। ইয়েস, 2 নম্বর রুলস আমাদের বলছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়া সত্ত্বেও ক্যান, মাস্ট, শুডের পরে ভার্বের সাথে আসবে যুক্ত হবে না। তো
তার মানে একটু আগে বললাম সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হলে ভার্বের সাথে আসবে যুক্ত হবে, কিন্তু এখানে বলছে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়া সত্ত্বেও যদি ভার্বের আগে ক্যান, মাস্ট, শুড এই ভার্বগুলো থাকে, মডেল অক্সিলারিগুলো থাকে, তখন আমরা ভার্বের সাথে অ্যাজ বাই এর যুক্ত করতে পারবো না। তাহলে আমাদের রুলস আমরা উদাহরণ দিয়ে একটু ব্যাখ্যা করছি, এক্সাম্পলগুলো আমরা একটু খেয়াল করব। দ্য ম্যান ক্যান ডু দ্য ওয়ার্ক, মানুষটি কাজটি করতে পারে, তাহলে এটা তার অ্যাবিলিটি প্রকাশ করছে, তাহলে এটা প্রেজেন্ট ইনডেফিনিট, কিন্তু এখানে সাবজেক্ট দ্য ম্যান, তোমরা দেখতে পাচ্ছ 1 নাম্বার এক্সাম্পলে দ্য ম্যান সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়া সত্ত্বেও এখানে যেহেতু ভার্বের আগে একটা ক্যান আছে, তাহলে ভার্বের সাথে আসবে যুক্ত হবে না। আমরা আনসারটা একটু দেখে নিই। আমরা এখানে দেখতে পাচ্ছি যে আনসারে ডুর সাথে কি যুক্ত হয়নি, অ্যাজ বাই এর যুক্ত হয়নি, যেহেতু এখানে একটা ক্যান আছে। ঠিক একইভাবে পরের এক্সাম্পলটা আমরা দেখছি যে শি মাস্ট কাম টু হার অফিস ইন টাইম, তাহলে এখানে ভার্বের আগে একটা মাস্ট আছে, তাহলে এখানে শি ইজ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়া সত্ত্বেও আমরা কামের সাথে অ্যাজ বাই এর যুক্ত করিনি। ওকে ফাইন, এবার আমরা পরবর্তী রুলসে চলে যাচ্ছি। পরবর্তী রুলসে আমরা দেখতে পাচ্ছি কি, ইয়েস ইটস ভেরি ইম্পর্ট্যান্ট, হচ্ছে তুমি যদি বুঝতে পারি আমরা সেন্টেন্সটি যদি ইউনিভার্সাল ট্রুথ বা চিরন্তন সত্য হয় অথবা হ্যাবিচুয়াল ফ্যাক্ট বা অভ্যাসগত কর্ম হয়, তাহলে সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে। চিরন্তন সত্যটার ক্ষেত্রে আমরা যদি বলি যে, আমরা এক্সাম্পল দিয়ে ক্লিয়ার করছি কথাগুলো। ইয়েস, এ নাম্বার এক্সাম্পলে দেখা যাচ্ছে দ্য আর্থ মানে আমরা সবাই জানি পৃথিবী, মুভ রাউন্ড দ্য সান, পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে, তাহলে এটা একটা চিরন্তন সত্য কথা, তাহলে অবশ্যই এই বাক্যটাকে আমাদেরকে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স দিয়ে সাজাতে হবে। তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচার কি, ইয়েস সাবজেক্ট প্লাস ভি ওয়ার্ন প্লাস অবজেক্ট, আর সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় ভার্বের সাথে আসবা ইয়েস, তাহলে আমার সাবজেক্ট হচ্ছে দ্য আর্থ, নিশ্চয়ই থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে আমার কি করতে হচ্ছে ভার্বের সাথে আসবা ইয়েস, দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। তারপরের বাক্যটাতে আমরা কি দেখতে পাচ্ছি, দ্য সান স্যাট ইন দ্য ওয়েস্ট, দ্য সান স্যাট ইন দ্য ওয়েস্ট, তার মানে কি সূর্য পশ্চিম দিকে অস্ত যায়। ওকে, তাহলে এটাও চিরন্তন সত্য, সেক্ষেত্রে আনসারটা কি আসছে, দ্য সান স্যাটস, ভার্বের সাথে আবার এস বাই এস, যেহেতু দ্য সান থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ওকে, এবার আমরা পরের রুলসে চলে যাচ্ছি, রুল নাম্বার 4। আমরা এখানে দেখতে পাচ্ছি কি, যেসব সেন্টেন্সে কোনো সময়ের উল্লেখ থাকে না এবং মাঝে মধ্যে এই শব্দগুলো থাকে যে জেনারেলি, ইউজুয়ালি, অর্ডিনারিলি, নর্মালি, অলওয়েজ, সামটাইমস, অফেন, ডেইলি, এভরিডে, রেগুলারলি, এই শব্দগুলো যদি ব্যবহৃত হয় তাহলে সেটাও প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। তাহলে ইংরেজিতে কিছু ওয়ার্ড আছে যে ওয়ার্ডগুলো কোনো বাক্যে থাকলে আমাকে মাথায় রাখতে হবে এই সেন্টেন্সটাকে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স দিয়ে লিখতে হবে, এই শব্দগুলো আমাদেরকে মুখস্থ রাখতে হবে। ফর এক্সাম্পল আমরা দেখছি, উদাহরণ দেখছি আমরা, ইয়েস আমরা কি দেখতে পাচ্ছি, সাবিহা লার্ন হার লেসন্স রেগুলারলি, তাহলে এখানে এই সেন্টেন্সের শেষে একটা রেগুলারলি শব্দ আছে, সেজন্য এই বাক্যটা প্রেজেন্ট ইনডেফিনিট। তাহলে সেক্ষেত্রে সাবিহা থার্ড পারসন সিঙ্গুলার, প্রেজেন্ট ইনডেফিনিটে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে যেহেতু বাক্যটা অ্যাক্টিভ ভয়েস। তাহলে আমরা আনসার দেখে নিচ্ছি, ইয়েস সাবিহা লার্নস হার লেসন্স রেগুলারলি। ওকে, বি নাম্বার আসছে হি অলওয়েজ ডিস্টার্ব দ্য স্টুডেন্টস, তাহলে অলওয়েজ যেহেতু আছে তাহলে বাক্যটা প্রেজেন্ট ইনডেফিনিট রুলস অনুযায়ী এখানেও ভার্বের সাথে আসবা ইয়েস, যেহেতু হি থার্ড পারসন সিঙ্গুলার। ইয়েস, আনসারে দেখতে পাচ্ছি হি অলওয়েজ ডিস্টার্বস দ্য স্টুডেন্টস। ওকে, এবার আমরা পরের রুলসে চলে যাচ্ছি, 5 নম্বর রুলস। রুল নাম্বার 5 আমরা দেখতে পাচ্ছি সেন্টেন্সটি অ্যাক্টিভ ভয়েস হলে, যদি আমরা বুঝতে পারি সেন্টেন্সটা অ্যাক্টিভ ভয়েস, সেক্ষেত্রে যদি ভার্বের আগে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, নিড, ডিয়ার, ইউজ টু, নিড টু, নিড নট, আউট টু প্রভৃতি মডেল অক্সিলারি, যে মডেল অক্সিলারিগুলো রয়েছে এই ভার্বগুলো যদি থাকে তাহলে এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। এক কথায় যদি বলি সেন্টেন্সটি অ্যাক্টিভ ভয়েস হলে মডেল অক্সিলারি ভার্বের পরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। ফর এক্সাম্পল আমরা দেখতে পাচ্ছি, দ্য বয় ক্যান ওয়ার্ক আউট দ্য সাম, ছেলেটি অঙ্কটি কষতে পারবে, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি সাবজেক্ট হচ্ছে দ্য বয়, ওয়ার্ক আউট কষবে দ্য সাম, তাহলে অঙ্কটি ছেলেটিই কষবে,
যেহেতু সাবজেক্ট কাজটা নিজে করবে তাহলে এখানে এটা অ্যাক্টিভ ভয়েস, এবং আমরা দেখতে পাচ্ছি ভার্বের আগে ব্র্যাকেটের ভার্বের আগে একটা কি আছে, ক্যান। তাহলে যেহেতু ক্যান দেওয়া আছে তাহলে মডেল অক্সিলারি মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে এরপরে। তাহলে আনসারটা কি আসছে, দ্য বয় ক্যান ওয়ার্ক আউট দ্য সাম। তাহলে ভার্বের কোনোরূপ পরিবর্তন হয় না। আমরা আরেকটা উদাহরণ দিয়ে ক্লিয়ার করি। ইয়েস, এখানে আমরা কি দেখতে পাচ্ছি, ইউ মাস্ট ডু ইয়োর ডিওটি প্রপারলি। তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে ইউ, মাস্ট ডু, তোমাকে অবশ্যই করতে হবে তোমার দায়িত্ব, তাহলে তুমি তোমার দায়িত্বটা পালন করবে। দ্যাট মিনস সাবজেক্ট কাজটা নিজে করবে, সেজন্য অ্যাক্টিভ। আর এখানে ভার্বের আগে একটা মাস্ট আছে, মাস্ট এই মডেল অক্সিলারি থাকার কারণে মূল ভার্বের কোন ফর্ম হবে, প্রেজেন্ট ফর্ম। সেজন্য আনসারে কি আসছে, ইউ মাস্ট ডু ইয়োর ডিউটি প্রপারলি। ওকে, আমরা এখন রুল নাম্বার 6 ডিসকাস করব। রুল নাম্বার 6-এ কি আছে, বলছে সেন্টেন্সটি প্যাসিভ ভয়েস হলে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, নিড টু, ডেয়ার, ইউজ টু, আউট টু প্রভৃতি মডেল অক্সিলারি ভার্বের পরে এটা বি চলে আসবে এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম হবে। তাহলে 5 নাম্বার রুলসে ছিল এই মডেল অক্সিলারিগুলো যদি থাকে এবং সেন্টেন্সটা যদি অ্যাক্টিভ হয় তাহলে ভার্বের প্রেজেন্ট ফর্ম। আর এখন বলছে সেন্টেন্সটি যদি প্যাসিভ হয় সেক্ষেত্রে মডেল অক্সিলারি ভার্বগুলোর পরে এটা বি চলে আসবে, বিই চলে আসবে এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম হবে। আমরা উদাহরণ দিয়ে দেখছি। ইয়েস, এখানে একটা সেন্টেন্স আসছে, দ্য ওয়ার্ক ক্যান ডু ইমিডিয়েটলি, কাজটি জরুরিভাবে করতে হতে পারে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে কাজটি তো আর নিজে নিজে করবে না, কাজটাকে করা হবে, সেই জন্য এটা প্যাসিভ। যেহেতু প্যাসিভ তাহলে এখানে মডেল অক্সিলারি ক্যান আছে, তাহলে কি আসবে, ক্যানের পরে একটা বি, এবং ডু ইউ নো যে ডু এর পাস্ট পার্টিসিপাল ডান, সেজন্য আসছে দ্য ওয়ার্ক ক্যান বি ডান। তাহলে বুঝতে পারছি এখানে বিটা কেন আসছে, যেহেতু এটা প্যাসিভ। ওকে, আরেকটা বাক্য দেখছি আমরা। ইয়েস, অল দ্য ম্যাঙ্গোস কুড ইট, সবগুলো আম কাওয়া যেত। ওকে, তাহলে এক্ষেত্রে আম তো আর নিজে নিজে খাবে না, আমগুলো কাওয়া হবে। তো সেক্ষেত্রে সাবজেক্ট যদি কাজটা নিজে করছেন এটাও প্যাসিভ, এবং এখানে ইটের আগে একটা কুড আছে মডেল অক্সিলারি, তাহলে সেক্ষেত্রে মডেল অক্সিলারির পরে প্যাসিভ হিসেবে এটা বি চলে আসবে। ইয়েস, অল দ্য ম্যাঙ্গোস কুড বি ইটেন। তাহলে এটা কি হয়ে গেল, প্যাসিভ, অল দ্য ম্যাঙ্গোস কুড বি ইটেন। আমরা পরবর্তী রুল নাম্বার 7-এ চলে যাচ্ছি। ইয়েস, রুল নাম্বার 7 আমাদেরকে বলছে কিছু শব্দ আসছে, এগুলো মুখস্থ করতে হবে। ল্যাট, হ্যাড রেদার, হ্যাড ব্যাটার, উড রেদার, উড ব্যাটার, ডু নট, ডাস নট, ডিড নেভার ইত্যাদির পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। তাহলে এই ওয়ার্ডগুলো তোমাদের মুখস্থ রাখতে হবে যে এখানে যে শব্দগুলো দেওয়া আছে শব্দগুলোর পরে যদি কোনো ভার্ব বসাতে হয় তাহলে ভার্বের প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম হবে। ফর এক্সাম্পল আমরা দেখতে পাচ্ছি I let the other boys use my skates। আমরা এখানে মূল ভার্ব দেখতে পাচ্ছি ব্র্যাকেটে ইউজ, শুরুতেই আমরা আই এর পর একটা ল্যাট শব্দ আছে, তো ল্যাটের পরে যেহেতু মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে তাহলে আমার আনসার হবে কি, I let the other boys use my skates। ওকে, I let the other boys use my skates। তারপরে বাক্যটা আমরা দেখে নিই, I need not do the work। তাহলে এখানে যেহেতু কি আছে, নিড নট, ইয়েস, সেক্ষেত্রে নিড নটের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, তাহলে আমার আনসার হবে আই নিড নট ডু দ্য ওয়ার্ক। ওকে, আমরা চলে যাচ্ছি 8 নম্বর রুলসে। 8 নম্বর রুলসে বলছে সেন্টেন্সে যদি জাস্ট থাকে, জাস্ট এবং জাস্ট নাও একই ওয়ার্ড, জাস্ট ঠিক এই মাত্র, জাস্ট নাও ঠিক এই মাত্র, অলরেডি, রিসেন্টলি, লেটলি, এভার, ইয়েট ইত্যাদি থাকলে তাহলে বাক্যটাকে লিখতে হবে প্রেজেন্ট পারফেক্ট। মুখস্থ করতে হবে এটা যে সেন্টেন্সে জাস্ট নাও, অলরেডি, ইয়েট থাকলে বাক্যটা কি হবে, প্রেজেন্ট পারফেক্ট। এখন প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কি, ইয়েস তোমরা জানো, সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস V3 ভার্বের পাস্ট পার্টিসিপাল প্লাস অবজেক্ট যদি অ্যাক্টিভ হয়, প্যাসিভ হলে ভিন্ন। তাহলে আমরা এখানে একটা সেন্টেন্স দেখতে পাচ্ছি, রাভিয়া টেক হার ডিনার জাস্ট নাও। তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে রাভিয়া, ভার্ব টেক দেওয়া আছে প্রেজেন্ট ফর্ম, যেহেতু শেষে একটা জাস্ট নাও আছে তাহলে এই বাক্যটাকে লিখতে হবে প্রেজেন্ট পারফেক্ট। সেজন্য আনসারে কি আসছে, রাভিয়া হ্যাজ টেকেন। ইয়েস, হ্যাজটা স্ট্রাকচার অনুযায়ী আসছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সাবজেক্টের পরে হ্যাভ অথবা হ্যাজ, এবং টেকের পাস্ট পার্টিসিপল কি আসছে, টেকেন। গুড। তারপরে আমরা পরের বাক্যে চলে যাচ্ছি, বি নাম্বার, হি অলরেডি রিচ হোম। তাহলে এখানে যেহেতু অলরেডি আছে তাহলে এটাও প্রেজেন্ট পারফেক্ট, তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার অনুযায়ী কি আসছে, হি হ্যাজ অলরেডি রিচড হোম। এখানে একটা বিষয় শেখার আছে, যখন অলরেডি আমরা বাক্য ইউজ করি সেক্ষেত্রে অক্সিলারি হ্যাজ এবং মূল ভার্ব রিচডের মাঝখানে বসেছে, হি হ্যাজ অলরেডি রিচড হোম। ইয়েস, আমরা পরবর্তী রুলসে চলে যাচ্ছি, 9 নম্বর রুলসে।
9 নম্বর রুলসে কী আছে, সেন্টেন্সে যদি ইয়েস্টারডে মানে গতকাল, তাহলে বোঝা যায় একটা পাস্ট টেন্সের এখানে একটা সুগ্রাণ পাওয়া যাচ্ছে যে ইয়েস্টারডে, অ্যাগো, লং অ্যাগো, লাস্ট উইক গত সপ্তাহে, লাস্ট ইয়ার গত বছর, লাস্ট মান্থ, দ্যাট ডে সেদিন, ডে বিফোর ইয়েস্টারডে গতকালের আগের দিন বা গত পরশু দিন প্রভৃতি অতি নির্দেশক শব্দ থাকলে তাহলে আমরা বাক্যটাকে পাস্ট ইনডেফিনিট টেন্স দিয়ে লিখবো। আর পাস্ট ইনডেফিনিট টেন্স মানে আমরা সবাই জানি সাবজেক্ট প্লাস ভার্বের, দেখা যাক কী হয়। দ্য বয় গো হোম ইয়েস্টারডে, তাহলে এখানে যেহেতু ইয়েস্টারডে আছে তাহলে এই বাক্যটাকে আমাকে অবশ্যই পাস্ট ইনডেফিনিট টেন্স দিয়ে লিখতে হবে। তাহলে পাস্ট ইনডেফিনিট টেন্সে যেটা এটা অ্যাক্টিভ ভয়েস, তাহলে সাবজেক্ট প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম, সেজন্য গো এর ফার্স্ট ফর্ম কী হয়ে গেল, ইয়েস, দ্য বয় ওয়েন্ট হোম ইয়েস্টারডে। ভেরি গুড। তারপর রুলসটা আমরা দেখছি, ডিড হি কাম হোম ইয়েস্টারডে, সে কি গতকাল আসছিল, তাহলে এখানে ইয়েস্টারডে থাকার কারণে বাক্যটা পাস্ট ইনডেফিনিট এবং এটা ইন্টারগেটিভ হওয়ার কারণে পাস্ট ইনডেফিনিট টেন্সে শুরুতে একটা ডিড চলে আসছে। যেহেতু অলরেডি একটা পাস্ট টেন্সের একটা চিহ্ন ডিড আসছে, তাহলে কামের ফার্স্ট ফর্ম কি হলো না, কেম হলো না। গুড। আমরা এবার 10 নম্বর রুলস, আজকের ক্লাসের শেষ রুলসটা আমরা ডিসকাস করব। সো ইয়েস বলা হচ্ছে টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, তবে কখনো কখনো টু এর পরে ভার্বের সাথে আইএনজি হয়, সেটা নিয়ে আমরা পরে ক্লাসে ডিসকাস করব। সাধারণত টু এর পরে যদি কোনো ভার্ব আসে তাহলে ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম হয়। ফর এক্সাম্পল আমরা দেখতে পাচ্ছি শি ওয়েন্ট টু নিউ মার্কেট, আমাদের যে একটা নিউ মার্কেট আছে, শি ওয়েন্ট টু নিউ মার্কেট টু বাই আ ড্রেস, তাহলে এখানে বাই ভার্বের আগে একটা টু আছে, তাহলে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। আনসার আসছে শি ওয়েন্ট টু নিউ মার্কেট টু বাই আ ড্রেস, তাহলে মনে রাখতে হবে টু এর পরে ভার্বের বেসিক্যালি প্রেজেন্ট ফর্ম হয়। ইয়েস, লাস্ট এক্সাম্পল আমরা যাচ্ছি, উই হ্যাভ কাম হিয়ার টু সি হিজ এইলিং মাদার, তাহলে এখানে ভার্বটা হচ্ছে সি ব্র্যাকেটে, তাহলে সি এর আগে একটি যেহেতু টু আছে তাহলে আমার ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, সে তার অসুস্থ মাকে দেখতে আসছিল। ফর এক্সাম্পল আমরা দেখছি আনসারে উই হ্যাভ কাম হিয়ার টু সি হিজ এইলিং মাদার, তাহলে এক্ষেত্রে আমার যে সি এই ভার্বের কোনোরূপ পরিবর্তন হয়নি যেহেতু এর আগে টু আছে। ওকে, আশা করি 10টা রুলস তোমরা ভালো করে বুঝেছো। এবার কিছু বাড়ি কাজ আছে, ট্রাই ইয়োর সেলফ। সো এই কাজগুলো নিজেরা ট্রাই করে আনসারগুলো আমাকে কমেন্ট বক্সে বা ইনবক্সে জানাতে হবে। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে, ভালো লাগলে ক্লাসটা অনেক ভালো করে উপভোগ করতে হবে। থ্যাংক ইউ অল।